মায়ের পড়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে চলে এলাম। সব ঠিক আছে তো? ওনার ওনার শরীর এখন ঠিক আছে? আমি দেখা করতে পারি? ভয় পেও না বৌমা, অনেকটাই আঘাত লেগেছে, কিন্তু আমার মনে হয় ও সুস্থ হয়ে উঠবে। শোভন, আমায় ক্ষমা করে দিও। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। সব দোষ আমার। আমার মায়ের বাড়ি যাওয়া উচিত হয়নি। এখানে থেকে বড় মায়ের সেবা করা উচিত ছিল। আমি করাতে পেলাম ওই ঘরটাতে যেখানে পুরনো জিনিস থাকে। তো হে আমার উপরওয়ালা, আমি তোমার কাছে হাত জোড়ো করছি, প্লিজ বাঁচিয়ে নাও আমায়। ওই এটাতে ওই কাঠের গুঁড়োই লেগে আছে যেটা সিঁড়িতে ছিল। যখন আমরা বড় মার কাছে যাচ্ছিলাম তখন সিঁড়ি থেকে ওঠার সময় এই কাঠের গুঁড়োগুলো একদম ওরকমই। হে ভগবান, শুনলে? এসব কি? বৌমা, কি বলছো? আমি বুঝতে পারছি না। বলো বৌমা, তুমি কি বলতে চাইছো? ফুল, আমিও বুঝতে পারছি না বলতেটা কি চাইছো। এক মিনিট বৌমা, তুমি আবার এটা বলতে চাইছো না যে কেউ ইচ্ছে করে এই সিঁড়ির রেলিং কেটেছে যাতে সরস্বতী দিদি? এই কিভাবে আর কেন? আরে কেউ সরস্বতী দিদির কেন ক্ষতি করতে চাইবে বৌমা? উনি তো খুবই পবিত্র। আজ পর্যন্ত দিদি একটা পিঁপড়েও মারেনি। কারোর ওনার সঙ্গে কোনো শত্রুতাও নেই, তাহলে কেউ কেন ওনার ক্ষতি করতে চাইবে? বলো না বৌমা, কাকে দোষ দিচ্ছ তুমি? কি বলি আমি তো ঠিক করে বুঝতেও পারছি না যে কেউ এমন, আর কেন, কি করি এখন? আমি কি কথাটা বলে কোনো ভুল করলাম? জয়তী, কি চলছে এখানে এসব? এই মেয়েটা যে কাজের জন্য ওকে এখানে আনা হয়েছে সেটা আদৌ করতে পেরেছে কিনা কে জানে। তার উপর আবার গোয়েন্দাগিরি করতে শুরু করেছে। এবার তুমিই বলো, এই করাতটা দিয়ে সিঁড়ি কেটে বড় মার ক্ষতি কে করতে চাইবে? অনেক বেড়েছে মেয়েটা। না না বৌমা, সবার সামনে তুমি এত বড় কথা বলার পরে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো না? বলো না। আরে বলো, একজনের তো নাম নাও। আরে এটা তো জানি, কাকে দোষ দিচ্ছ তুমি? ও আচ্ছা আচ্ছা, ওরা যারা এই বাড়িতে ছিল।
উনি করেছেন? উনি নিজের স্ত্রীকে আঘাত করেছেন নাকি অজয় বাবা করেছেন? অজয় বাবা আবার বড় মার বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি তো? নাকি বেচারা ছন্দ আছে এসবের পেছনে? নাকি আমাদের মিষ্টি দীপিকা বৌমা করেছে? নাকি আমি করেছি? বৌমা, তুমি আমার দিকে আঙুল তুলছো? তোমার হিসেবে আমি তো সরস্বতী দিদির সতীন হই না? ওনার সব থেকে বড় শত্রু আমি, তাই না? তাহলে নাও নাও না আমার নাম, আর বলে দাও যে এই করাতটা আমিই চালিয়েছি, আর আমার ওপরে এই করাতটা চালিয়ে দাও। যেভাবে এখন আমার হৃদয় ভেঙে চুরমার হচ্ছে, সেভাবে আমাকেও চুরমার করে দাও। চুপ করে কেন দাঁড়িয়ে আছো? বলে দাও না, আমি দিদিকে শেষ করার চেষ্টা করেছিলাম। এই প্রতিদান দিলেন আমাকে, এই বাড়িতে বছরের পর বছর দ্বিতীয় স্ত্রী হয়ে থাকার পরেও। না না সরোজ, তুমি শান্ত হও। ছোট মা, এরকম কোনো ব্যাপার নয়। আসলে আসলে ফুল বলতে চাইছিল যে আপনি শুধু। আচ্ছা, মা নয় তো কি আমি করেছি? স্মল বৌমা, আমি তো এত ইয়ার্স ধরে বিগ কিন্নিমার এত টেক কেয়ারিং করেছি, আর আমাকে সন্দেহ, যদি আমাকে সন্দেহ করা হয় তাহলে উপরওয়ালার দিব্যি আমি এই পৃথিবী ছেড়েই চলে যাব। আমায় কত কিছু শুনতে হচ্ছে এই বাড়িতে। স্মল বৌমা, তুমি কিন্তু আমার সাথে এটা ঠিক করলে না, একদম ঠিক করলে না তুমি। দীপিকার নামও বলো। একটা কাজ করো, বলো যে আমরা সবাই মিলে বড় মাকে মারার চেষ্টা করেছি। ভুল কোনো ভুল করেনি। বাবা, ছোট মা, ফুল কিন্তু কারোর দিকে আঙুল তোলেনি। একটা বিষয় সামনে এসেছে, সেটা নিয়ে ও ভেবেছে, তারপরে আমাদেরকে বলেছে। এতে কোনো ভুল নেই। ও তো এই বাড়িতে নতুন, ও জানে না আমরা কতটা ঠিক ভালোবাসায় থাকি। শুধু মা কেন, কেউ কাউকেই কোনো রকম ভাবে আঘাত দেওয়ার চেষ্টা পর্যন্ত করবে না এখানে। কিন্তু আমি তো এই বিষয়টাকে উপেক্ষা করতে পারি না যে বাড়িতে কিছু একটা হয়েছে। সেই গুরুই এই করাতে আছে যেটা ওই সিঁড়িতে ছিল। আর এখানে প্রসঙ্গটা আমার মা, তাই বিষয়টাকে আমি এতটা ইজিলি নেব না। বাড়ির কেউ না হোক, কিন্তু বাইরের কেউ তো হতেই পারে। কোনো পুরনো শত্রু, কোনো পুরনো চাকর যে লুকিয়ে চুরিয়ে এই বাড়িতে ঢুকে পড়েছে, আর সে জেনে বুঝে কাউকে মারার চেষ্টা পর্যন্ত করেছে। ফুল ঠিক কথাই বলছে, আর আমি এই বিষয়টির গভীরে গিয়ে সত্যিটা জেনেই ছাড়ব।
আচ্ছা, এই করাতটা রেখে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি না এটা সেখানে রেখে আসছি যেখান থেকে নিয়ে এসেছিলাম। হে ভগবান, এই ছন্দ আমাকে একদিন না একদিন ফাঁসাবেই ফাঁসাবে। মানেটা কি? কোত্থেকে নিয়ে এসেছিলে? আমি বলছিলাম যে ওই ফুল বৌদি ফুল। বাবা, ওর বলার মানেটা হলো যেখান থেকে ফুল বৌমা এটা এনেছে সেখানে গিয়ে এটা রেখে আসবে আমাদের স্টোর রুমে। ছন্দ, বল, এটাই বলছিলি তো? হ্যাঁ, এটাই বলছিলাম আমি। ফুল কিন্তু কারোর দিকে আঙুল তোলেনি। একটা বিষয় সামনে এসেছে, সেটা নিয়ে ও ভেবেছে, তারপরে আমাদেরকে বলেছে। ফুল ঠিক কথাই বলেছে, আর এই বিষয়টার গভীরে গিয়ে আমি সত্যিটা জেনেই ছাড়ব। এটাই মোক্ষম সময়। ওকে এখনই জিজ্ঞাসা করতে হবে যে ওর আর শোভনের মধ্যে কি কিছু হয়েছে নাকি না। ফুল, ঠিক আছে তুমি? না না তারা দিদি, ভুলটা আমারই ছিল। আমি তিলকে তাল করে ফেললাম। আমি ওর থেকে কি জানতে চাইছি আর ও কোথায় কথা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ফুল, তুমি একদম চিন্তা করো না। আমি বুঝতে পারছি তুমি আর শোভন বাইরে বেড়াতে গিয়েছিলে, আর প্রথমবার তুমি শোভনের সাথে ঘরে একা ছিলে, আর এইখানে সব। ফুল, ওখানে সব ঠিক তো ছিল, তাই না? না মানে তোমার আর শোভনের মাঝে এরকম কিছু তো হয়নি যে? আসলে ওর অস্থিরতা দেখে তো মনে হচ্ছে নিশ্চয় কিছু না কিছু হয়েছে। ফুল, তুমি এরকম মুখ ঘুরিয়ে নিলে কেন? কিছু হয়েছে ওখানে? তুমি আমায় বলতে পারো কি হয়েছে ওখানে, আমায় বলো। না না তারা দিদি, এমন কিছু হয়নি। আমি মাকে দেখে আসছি। কি হয়েছে দিদিমণি? খুব রেগে আছেন মনে হচ্ছে। তুমি কি শুধু আমার রাগটাই দেখতে পাচ্ছ? আমার ভেতরে যে আগুনটা জ্বলছে সেটা দেখতে পাচ্ছ না জয়তী? এত কিছু করলাম ওদের দুজনকে কাছাকাছি আনার জন্য, আর যখন মনে হলো সবকিছু ঠিক আছে, আর তখনই বড় মায়ের অ্যাক্সিডেন্ট হতে হলো। আমার করা সব প্ল্যানে জল ঢেলে দিল। না, কিচ্ছু হয়নি ওদের দুজনের মধ্যে। আমি ফুলকে শুধু 3 মাস দিয়েছি, আর 3 মাস এই বাড়ি থেকে নাটক করে যেতে হবে শোভনের স্ত্রী হওয়ার। আর এই 3 মাসে ওকে যে করেই হোক এই পরিবারকে একটা বংশধর দিতেই হবে, নয়তো ও তো চলে যাবে নিজের ইচ্ছা মতো এই বাড়ি থেকে। তারপর আমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। না, আমি এরকমটা হতে দিতে পারি না। খুব
কম সময় রয়েছে আমার হাতে ওদের দুজনের সম্পর্কটাকে আরো ঘনিষ্ঠ করে তোলার, আর তার জন্য আমাকে যাই করতে হোক আমি করব। তুমি কি করছো? ব্যাস গো, এবার আমার এই বাড়িতে থাকার দিন শেষ হয়ে এসেছে। ভুল ত্রুটি ক্ষমা করো, মনের বোঝা দূর করো। আরে এসব তুমি কি বলছো সরোজ? তুমি কিচ্ছু বলো না, আজ আমার চোখ খুলে গেছে। আজ আমি দেখে নিয়েছি যে নতুন বৌমা আসার পরে এই বাড়িটা কেমন বদলে যাচ্ছে। আরো দেখলাম আজকে শোভন বাবাও ওরই পাশে দাঁড়ালো। হ্যাঁ ঠিকই আছে, ও তো বউ, কিন্তু আমি তো কিছু করিনি গো। নতুন বৌমা আমার নাম না নিয়েও আমার দিকে ইশারা করেছে যে ওই করাতটা। শোনো, এবার সরস্বতী দিদি যদি একটা হাঁচিও দেয় আমার ওপর দোষ আসবে যে আমি ওনাকে নিশ্চয়ই খারাপ কিছু করেছি। না সরোজ, তুমি এসব কি বলছো? তুমি ভুল বুঝছো। কারণ আমি তোমার আইনত স্ত্রী নই, দ্বিতীয় স্ত্রী আমি। কোনো অধিকার নেই গো আমার, কোনো জায়গাই নেই আমার। কেন তুমি এসব বলছো? আমি সবার সঙ্গে লড়াই করে তোমাকে এই বাড়ির বউ করে এনেছি, তোমাকে তোমার অধিকার পাইয়ে দিয়েছি। সরোজ, তুমি আমার স্ত্রী। এই সব কিছু শুধু তোমার মনে আছে, কাগজ কলমে নেই। আরে আইনের কাগজে তো তোমার নাম আর আমার নাম একসাথে লেখাও যাবে না গো। দ্বিতীয় স্ত্রী হওয়ার পরেও আমি নিজের সব কর্তব্য করেছি, স্ত্রী ধর্ম পালন করেছি, কিন্তু দ্বিতীয় তো দ্বিতীয়ই হয়, তাই না? আর আমি বুঝি গো যে তুমি সরস্বতী দিদিকে ডিভোর্স দিতে চাও না বা ডিভোর্স দিতে পারবে না, সেটা তোমার ব্যাপার। তাই এটাই ভালো যে আমি ওখান থেকে চলে যাই। আপনি দুপুরের খাবারও খাননি। মা বিশ্রাম নিচ্ছেন, আপনি কিছু খেয়ে নিন। আমার খিদে নেই, খাবারটা নিয়ে চলে যাও। জানেন, যখন আমার মা অসুস্থ হয়েছিল তখন ওনার খেয়াল রাখতে রাখতে আমারও নাওয়া খাওয়া সব মাথায় উঠে গেছিল, আর আমি এমন অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমার মায়ের উল্টে আমাকে সেবা করতে হয়েছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম যদি আমরা কখনো কারোর খেয়াল রাখতে চাই তার আগে দরকার নিজের শরীরের খেয়াল রাখা। তাই আপনি যদি চান আপনার মায়ের খেয়াল রাখতে, প্রথমে আপনার নিজের খেয়াল রাখতে হবে। এদিকে শোনো, তুমি তোমার মুখটা বন্ধ করার জন্য কি নেবে? আপনি খাওয়ার জন্য মুখ খুললেই আমার মুখ আপনা আপনি বন্ধ হয়ে যাবে। দাও। দেখলে, তুমি আমাকে আটকালেও কোন অধিকারে আটকাবে? তোমার নীরবতাই উত্তর দিয়ে দিয়েছে আমাকে। আমি আর বিরক্ত করব না। আমি নিজে তোমার জন্য সরস্বতী দিদিকে চুজ করে এই বাড়ি থেকে চলে যাচ্ছি গো, আর সেটা এখনই।
একটাই অনুরোধ, এত বছরে আমি হয়তো তোমার মনে জায়গা তৈরি করতে পারিনি, তাই জড়িয়ে ধরতে বলবো না, কিন্তু তোমার পায়ের ধুলো একবার মাথায় টাকাতে চাই গো। লোহার জাল ফেলেছি এবার আমি, এর থেকে রক্ষে নেই। আসবে তুমি আর বলি হবে ওই সরস্বতী। দাঁড়াও সরোজ, সরোজ। যদি বিষয়টা এখন এটাই হয় যে আমায় তোমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে, তাহলে আমি তোমাকে বেছে নিলাম সরোজ। তাড়াতাড়ি আমি সরস্বতীকে ডিভোর্স দিয়ে দেব।